উপন্যাস তুই আমার ৭ মিনিট, পর্ব সংখ্যা ৪৬। আরিয়ান বিচলিত হয়। মাধবের মাথাটা উঠিয়ে বলে, ও মধু, কাঁদছিস কেন মধু? মাধবী আরিয়ানের হাঁটুতে আরেকটু জোরে আঁকড়ে ধরল। আরিয়ান চেয়ার ছেড়ে বসে পড়ল মাধবীর সামনে। এবার মাধবী মাথাটা গুঁজে দিল সেও স্বামীর বুকে। ভিজিয়ে দিতে লাগলো বুকের পাশের পাঞ্জাবিটা। আরিয়ান শত চেষ্টা করেও কান্না থামাতে না পেরে উদ্বিগ্ন হয়। জোর করে মেয়েটার মাথা ওপারে তোলে। ফোলা ফোলা ওই চোখ দুটো পানি দেখে একদিকে তার বুকটা মোচড় দিয়ে উঠলেও অন্যদিকে ভর করে নিদারুণ মুগ্ধতা। কাঁদলেও যে মেয়েটাকে এত সুন্দর লাগে তা তো সে এতদিন জানতো না। এত সুন্দর লাগে বলেই হয়তো মেয়েটা কাঁদে না। ইস, দু একটা চুমু খেতে পারলে ভালো হতো মনে হয়, কিন্তু এখন এসবে সময় নয়। আগে সৈশীর কান্না থামাতে হবে। সে উৎকণ্ঠিত স্বরে বলে, কি হলো মধু? কেউ কিছু বলেছে? তিশান কিছু বলেছে? কাঁদছিস কেন ও মধুবতী? এমন করে কাঁদতে নেই, কারো বুকে ব্যথা হয়তো। মাধবী ঠোঁট কামড়ে ধরল। কান্না তো তার থামতেই চাইছে না। আরিয়ানের উৎকণ্ঠা আরও বাড়ল, কেননা মেয়েটাকে অযথা কাঁদতে দেখা যায় না। মধু, তুই কি তোর পরিবারের জন্য কাঁদছিস? দেখ, আমি ফিরিয়ে দেব ওদের তোর কাছে। আমার বা তিশানের এখানে কোনো হাত নেই। আমরা ইচ্ছাকৃতভাবে তোকে কষ্ট দিতে চাইনি। এমন করে কাঁদিস না। তুই যা চাইবি তাই হবে। তুই আমার ধ্বংস চাস, সেটাও তোকে নিজ হাতে এনে দেব। আর আমি কোনো বিয়েটিও করিনি, সব তোর হাতে এখনো। তোর রাজও আমি তোর হাতেই ফিরিয়ে দেব। এখন থেকে তুই যা চাইবি তাই হবে। তবুও কাঁদিস না এভাবে। মাধবী সব অগ্রাহ্য করে ফুপিয়ে উঠে বলে, আমাকে ক্ষমা করে দিন আরিয়ান ভাই। আমি এমনটা সেদিন বলতে চাইনি। আমি আমি দায়ে পড়ে সব করি। আমি চাইলেও নিজের মনের কথা শুনতে পারি না। বিবেকে বাদে আমার। আমি চাই না এত অশান্তি। কেন আমার সাথে এমন হচ্ছে? আপনারা কি এমন লুকাচ্ছেন আমার কাছ থেকে? বলুন না প্লিজ। আপনারা সবাই সব জানেন, শুধু সব লুকোচুরি আমার কাছেই কেন? বলুন না। আরিয়ান কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল। দেয়ালে হেলান দিয়ে বসে মাধবীকে কোলে বসালো, যেন কোনো ছোট বাচ্চা হয়ে গেছে আজ মাধবী। তেমনি গুটিসুটি মেরে পড়ে রইল আরিয়ানের বুকে। খানিক নীরবতার পর আরিয়ান বলল, বলতে তো তোকে সবাই চায়, কিন্তু তুই তো ভয়ঙ্কর হয়ে যাবি। সেদিন আমি বলেছিলাম তোকে ভেঙে দেব, কিন্তু দেখ, তোর ভাঙনে তোর চেয়ে বেশি আমি ভেঙে যাচ্ছি। আমার পক্ষে আর যাই হোক তোকে কষ্ট দেওয়া মানাবে না। তুই যদি সবসময়ই এমন অধরে বিড়াল ছাড়ার মতো থাকতি, তাহলে তোর সব ঝামেলাগুলো তোর ধারে আসার আগেই আমি সরিয়ে দিতাম। এখনো বল, তুই আমার সভায় থাক, তোর সব কষ্টগুলো আমি দুহাতে আগলে নেব। তুই যা চাইবি সব করতাম, কিন্তু তুই নিজেকে অনেক বেশি শক্তিশালী ভাবিস। নিজের হাতে সব সামলাতে চাস, অনেক বেশি কঠোরতা দেখাস।
যার জন্য আজ তোর পরিবারও তোর থেকে লুকিয়ে আছে। ওরা কিছু করতে গেলে তোকে ভয় পেয়ে সরে যাচ্ছে তোর থেকে। তোর অজান্তে তুই তোর কঠোরতার জন্য সব হারাচ্ছিস মধু। এখনো সময় আছে। বল তুই আমার আয়ত্তে থাকবি, আমি তোকে সব জানিয়ে দেব। মাধবী চাপা স্বরে উত্তর দিল, বলুন না আমাকে সব। আমি কথা দিলাম কখনো আপনাদের বিপক্ষে যাব না। বলে দিন না আমাকে সব। আরিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। নিজ চোখে দেখবি নাকি আগে শুনবি? মাধবী কিছু একটা ভেবে বলে, আগে শুনবো। মাধবীর দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল আরিয়ান। এরপর মৃদু কণ্ঠে বলল, চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য এখনো বেঁচে আছে মধু। মাধবী ঢোক গিলে আস্তে করে বলল, সেদিন যখন 10 সেকেন্ডের জন্য চোখ খুলেছিলেন সেদিনই দেখেছি। কিন্তু ওরা কেন এমন করেছে আরিয়ান ভাই? আরিয়ান বিরক্ত কণ্ঠে বলল, ভাই ডাকা বন্ধ কর, নয়তো বলবো না। মাধবী মনে মনে নিজেকে সামলানোর চেষ্টা করে মৃদু স্বরে বলল, পাঞ্জাবিওয়ালা এবার বলুন। আরিয়ান শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, ওরা তোকে ভয় পায় মধু। তোর আব্বা একটা খারাপ কাজের সাথে জড়িত, যা সে তোকে বলতে চায় না। এমনই তিশান, আমি, অপূর্ব, এরা সহ ঈশান বাড়ির কয়েকে এবং চৌধুরী বাড়ির সকলে এর সঙ্গে জড়িত। মাধবী মুখের কথা কেড়ে নিয়ে বলল, নারী ঘটিত কিছু। আরিয়ান সাথে সাথে অস্বীকার করলো, না না, তেমন কিছু নয়। আমরা কেউ নারী ঘটিত কোনো কিছুতে জড়িত নই। শুধুমাত্র তোর চাচাতো ভাই আহানার আরেকজন ছাড়া, যার কথা বললে তোর অবাকের সাথে কষ্ট লাগতে পারে। আহানের নারী নেশা আছে। তোর প্রতি দৃষ্টি ছিল এক সময়, কিন্তু আমার জন্য পারেনি। মাধবী সন্ধিহান কণ্ঠে বলল, সে আরেকজনটা কে? মাধবী মাথায় বাস ফেলে। আরিয়ান বলে উঠল, তোর আব্বাজান। মাধবী মুখ থেকে আপনাদের নির্গত হলো, আব্বা? খুব বাজেভাবে আসক্ত নারীদেহের প্রতি। অনেক আগ থেকে। মাধবী কিছুক্ষণের জন্য কথা বলতে পারল না। স্তব্ধ হয়ে বসে রইল খানিক। তার বাবার চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। এটাই তার বাবা, মাহবুব চৌধুরী, যিনি তাকে কখনো কষ্ট পেতে দেননি, কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি। নিজের হাতে খাইয়ে দিত, প্রতি সকালে নিজ হাতে নাস্তা বানিয়ে নিয়ে আসতো। ওটা কি আসলেই মাহবুব চৌধুরী ছিল? এত নিখুঁত অভিনয়। আরিয়ানও মাধবীকে সময় দিল। বেশ কিছুক্ষণ পর মাধবী বলল, কখন এসব করত? আরিয়ান শান্ত স্বরে বলল, সর্বরী আর ছায়া মহলে কখনো যেতে পেরেছিস? মাধবী মাথা নেড়ে না বোঝালো। আরিয়ান বলল, ওই মহল দুটোতে অনেক কিছু আছে, তোকে দেখাবো কখনো। ওই দুটো মহল দেখলে তোর আর অন্য কোনো সৌন্দর্য মনে হবে না। ওই দুটো মহল বানানো হয়েছে সব গোপনে পাপের জন্য। তোর বাবার আহানের শয়তানি, বাইজিদের নৃত্য দেখা, এসবই চলতো পুরো রাতভর। তোর বাপ জমিদার কাশেমের চেয়েও জঘন্য মধু। মাধবী একের পর এক
ধাক্কা পড়েও নিজেকে সংযত রাখলো। তাই নিজের বাড়িতে এইসব কিছু হচ্ছিল, আর তাও তার বাবা করছিল, আর সে এসব জানতই না। কিছু একটা মাথায় আসতেই মাধবী জিজ্ঞেস করল, ওরা কি মেয়েদের ধর্ষণ করে? আরিয়ান নির্বিচার কণ্ঠে বলল, না, ধর্ষণ না, মাগিরা নিজেরাই আসে ওদের কাছে, আর সম্মতিতেই সব হয়। মাধবী কিছুক্ষণ নিশ্চুপ থেকে কিছু একটা ভেবে বলল, আর আপনারা? শুনবি? অবশ্যই। তেমন কিছু না, শুধু ময়না তদন্ত। মাধবী বুড়ো কুঞ্চিত করে বলে, মানে? ময়না তদন্ত বুঝিস? হ্যাঁ, কিন্তু এসব করে হয়টা কি? মৃতদের নয়, জীবদেদের করি। মাধবী স্বাভাবিকভাবে বলল, খুলে বলুন কি বলতে চাইছেন। এখানে নয়, রুমে বলতে হবে। মাধবী সন্দিহান গলায় বলল, রুমে কেন? আরিয়ান ঠোঁট কামড়ে হেসে বলল, এই খোলা বেলকনিতে। খোলাখুলি করলে কেউ দেখে ফেলার চান্স আছে, তাই রুমে চল। মাধবী বিরক্ত হয়ে বলল, অসভ্য পুরুষ। আরিয়ান হাসল। মাধবী বলল, জীবিতদের ময়নাতদন্ত করেন মানে কি? আরিয়ান কিছুটা চাপা কণ্ঠে বলল, মানে জীবিত মানুষদের অঙ্গ রেখে খুন করে ফেলি, এরপর সেসব অঙ্গ চড়া দামে বিক্রি করি দেশের বাহিরে। মাধবী বিরক্ত হয়ে বললেন, শুধু এই কাজের জন্য এত লুকোচুরি করতেন? মানুষ তো আমিও খুন করি, আর খুনের নেশা দমানোর জন্য। অযথা খুন করার চেয়ে অঙ্গ খুলে রেখে দিয়ে যদি টাকা কামানো যায়, এ আর তেমন খারাপ কি? বুদ্ধি তো ভালোই। আমাকেও এতদিন এই বুদ্ধিটা দিতেন, তবে তো আমিও টাকা আয় করতে পারতাম। আরিয়ান বাঁকা হাসল, তবে সেই হাসিটা ঠোঁটের কোণে লুকিয়ে ফেলল, কেননা এই হাসির পেছনে এক ভয়ঙ্কর ভয় লুকিয়ে আছে। ভয়টা যেন কখনই সত্য না হয়। সে ধীরস্থির কণ্ঠে বলল, তিশানও একই কাজ করে। কাজটা কোথায় করেন আপনারা? বলবো, সর্বরী মহলে। মাধবী বিস্তৃত হল। বারবার প্রতিটা কাজ, প্রতিটা অগ্রগতি তার সামনেই হচ্ছিল, কিন্তু সে কিছুই বোঝেনি। এত নিখুঁতভাবে ওরা প্রতিটা কাজ করত যে তার অগোচরে থাকতো সব। সে ঠোঁট কামড়ে জিজ্ঞেস করল, কবে থেকে ওসব করছেন? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে এটা হয়ে আসছে। তুই যেমন অজ্ঞাত এসব বিষয়, তোর থেকে যেমন সবাই এসব লুকিয়ে রাখতে চায়, তেমন তোর দাদির কাছ থেকেও সবাই সবকিছু লুকিয়ে রাখতে চায়, কারণ তোর দাদি ছিল তোরই মতো। মাধবী আর বাকি কথাগুলো শুনল না। উঠে গেল আরিয়ানের মুখ থেকে। তত তো জানাওয়া নিয়েছে, এবার আর যেটুকু জানা নিজ থেকেই জানতে হবে। সে আরিয়ানের দিকে একবার তাকালো, মনে মনে ভাবলো লোকটা বোকা। আরিয়ান মাধবীর আনমোড়া চেহারা দেখে মনে মনে হাসলো। ঠোঁটে দেখা গেল বাঁকা হাসি। ঠোঁট বাঁকিয়ে নিজ মনে বলল, মেয়েটা বড্ড বোকা। তাদের অগোচরই তাদের কথোপকথনগুলো সাক্ষী হিসাবে রয়ে গেল বুলবুল, যে কিনা এতক্ষণ যাবৎ বেলকনির সবচেয়ে উঁচু টাকটাতে বসেছিল।
সেখানে গুটগুটে অন্ধকারে শুধু তার জ্বলজ্বল করা দুটো হলুদ চোখ ছাড়া আর কিছুই দেখা গেল না। আরিয়ান সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। সবটা মাধবীর অগোচরে হলো এবং হবে। রাজবাড়ির সামনে বড় মাঠটা দিয়ে এক মনে হেঁটে যাচ্ছে চারটি মানুষ। চারজনই চারজনের থেকে তীব্র দূরত্বে হেঁটে পৌঁছালো রাজবাড়ির মূল ফটকে। গেটের পাশে পাথরের ওপার খোদাই করা রাজবাড়ি লেখাটা ধীরে ধীরে মুছে গিয়ে রাজবাড়ি রয়ে গেছে। তার ওপরে ধুলো জমে, হালকার ওপর ঝাপসা দেখা যাচ্ছে। মাধবী এগিয়ে ধুলোগুলো মুছে দিল। এরপর শুভ্র শাড়ির আঁচলটা দিয়ে জায়গাটা মুছে দিয়ে গভীর চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আরিয়ান ফুসকারে নিঃশ্বাস ছাড়ল। বউ তার কখনো আঁচলটা দিয়ে তার মাথাটা মুছে দিল না, আর এই পাথরটা মুছে দিচ্ছে। বড্ড হিংসে হলো তার মাধবীর তাকিয়ে থাকা দেখে। তাড়া দিয়ে বলল, যাবি কি না? মাধবী সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চলুন। তিশান আর অপূর্ব দুজনে পেছন পেছন আসলো। তবে মূল ফটকটা খুলতেই মাধবীর চোখ ঝলসে উঠল সামনে থাকা বিশাল প্রাসাদটা দেখে। চারদিকে জ্বলজ্বলে বাতি এবং মশালে আলোকিত প্রাসাদ। সামনে বারান্দাটায় দেখা যাচ্ছে কারো অভয়া, লণ্ঠন হাতে দাঁড়ানো, খোলা চুল বাতাসে উঠছে। মাধবী বিস্তৃত দৃষ্টিতে আশেপাশের মহলগুলোর দিকে তাকালো ভালো করে। নূর ছায়া, সর্বতি রং, বিচার ও অতিথি। 6টা মহলই আছে জীর্ণ পরিত্যক্ত ভাঙাচোরা হিসেবে। শুধু পরিত্যক্ত অন্দরমহলের বদলে দেখা যাচ্ছে ঝাঁকজমক মধুমহল। প্রাসাদের উপর জ্বলজ্বলে নীলহীরা খচিত লেখা মধুমহল। তবে এটা অন্দরমহলের তুলনায় 10 গুণ বড়, যাকে বলে এতটাই বিশাল যে সম্পূর্ণ মহলের আকার ধারণা করা স্বপ্ন। মাধবী সম্বিত দৃষ্টি ফেরালো আরিয়ানের দিকে। আরিয়ান আগ থেকে তার মুখে রিয়াকশন দেখতে ব্যস্ত। মাধবীর সাথে বিস্তৃত দৃষ্টি দিয়েছে তার পানে অপূর্ব আর তিশানও। তারা জানতো মধুমহলের খবর, কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। কেবল জানতো আরিয়ান মাধবীর জন্য একটা মহল বানাচ্ছে, কিন্তু সেটা যে রাজবাড়ির ওপারে আর এত বিশাল আকৃতি তা জানতো না। এমনকি কোনো মানুষই এই মহল চোখে দেখতে পায়নি। এর প্রতিটা ইটের বদলে প্রতিটা মানুষের জান কেড়ে নেওয়া হয়েছে। এই মহল যে রাজমিস্ত্রি দ্বারা বানানো হয়েছে, সেই শত শত রাজমিস্ত্রিদের তখনই মেরে ফেলা হয়েছে এবং তাদের অঙ্গগুলো রেখে দেওয়া হয়েছে, এমনকি হাড়গুলো পর্যন্ত। এরপর এর সাজসজ্জা করানো হয়েছে জিনদের দ্বারা। ওই সকল জিন যারা মাধবীকে পছন্দ করে। আর এখন মহলে ঢোকার পর অভ্যর্থনা জানানোর জন্য ওই জিনদের রাখা হয়েছে যারা মাধবীকে পছন্দ করে। আপাতত পুরোটা মহল জুড়েই রয়েছে জিন জাতির আনাগোনা। তাই আপাতত তিশান বা অপূর্ব কেউই ভিতরে ঢুকবে না। তারা মধুরিয়ানকে এখানেই রেখে পা বাড়ালো সর্বতী মহলের দিকে। সর্বতী মহলে ঢুকলে দেখা যাবে মাহফুজ চৌধুরী এবং আহানের নোংরামি। এটা কি আরিয়ান ভাই?
মাধবীর প্রশ্নে আরিয়ান বিরক্তি কণ্ঠে উত্তর দিল, ভাই দেখবি না, মেজাজ খারাপ হয়। আর এটা মহল, চোখে দেখতে পারছিস না? মাধবী আরিয়ানের কাছে এগিয়ে এসে বলল, মহল তো বুঝলাম, কিন্তু এখানে কিভাবে আসলো? মেয়েটার বোধবুদ্ধি লোপ পেয়েছে, উল্টোপাল্টা প্রশ্ন করছে। সে বোঝানো সুরে বলল, ভেতরে চল, সব খুলে বলছি। মাধবী আরিয়ানের সাথে পা বাড়িয়ে আরিয়ানের কথার পিঠে বলল, খুলে দেখাতে হবে না, এমনিতেই সব দেখা শেষ। আরিয়ানের পা আপনা আপনি থেমে গেল। থমকে তাকালো মাধবীর দিকে। এই মেয়ে তার মতো জাউরামার্কা কথা বলছে। সে কিছুটা ছন্দদুঃখিত গলায় বলল, আল্লাহ তোকে গুনাহ দেবে শালি, আমার মতো একটা নিরীহ পিচ্চি ইজ্জত লুটে নেবার জন্য। মাধবী বিরক্ত হয়ে বলল, বেশ, আমার কাছে যেন আর কোনো নিরীহ পিচ্চি না আসে। আমার আবার পিচ্চি বা নিরীহদের প্রতি আকর্ষণ নেই। আরিয়ান মুখ বাঁকালো। ততক্ষণে মাধবী মহলের দরজায় পৌঁছেছে। সে খোলার জন্য দরজায় স্পর্শ করতে আপনা আপনি দরজাটা খুলে গেল। মাধবী একবার আরিয়ানের দিকে তাকিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে পা রাখতে উপর থেকে বৃষ্টি ন্যায় বেলিফুলি আছড়ে পড়ল তার উপর। পুরো মেঝে জুড়ে সাদা গোলাপের পাপড়ি। মনে হচ্ছে সাদা পাপড়ি মেজি এটা। পুরো বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা সিঁড়ির হাতল থেকে শুরু করে সিঁড়িগুলো পর্যন্ত সাদা গোলাপে ভরপুর। পুরো মহলটাই মনে হচ্ছে সাদা গোলাপের মহল। সাথে আছে বেলি ফুলের বৃষ্টি। বৃষ্টি নয়, ঝরছে পুরো মহল জুড়ে বেলি ফুল। চারদিকে বেলি এবং গোলাপের ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে ছড়িয়ে যাচ্ছে। দুপুরে তীব্র ঝাঁঝালো ঘ্রাণ নাকস্রোতে পৌঁছাতে আবেশে চোখ বুঝল মধুমহলের মধু। আরিয়ান এগিয়ে এসে তার হাতটা আঁকড়ে ধরে বলল, এখানে থেমে গেলে হবে পাখি, সামনে আরো অনেক কিছু আছে দেখার। বলে তাকে সাথে নিয়ে সামনে এগিয়ে গেল। উপরের তলায় দেখা মিলল আরেকটা বিশাল বৈঠকখানা। এরপরই সারি সারি সজ্জিত কক্ষ দেখা গেল। বিশাল করিডর জুড়ে সারি সারি কক্ষ। করিডর দিয়ে হাঁটতে হাঁটতে মাধবী খেয়াল করল, প্রতিটা কক্ষের বিছানাগুলো ফুল দিয়ে সাজানো এবং কক্ষগুলো ফুলও সজ্জিত। এতগুলো কক্ষ গোনার সুযোগ হলো না তার। দোতলার কক্ষগুলো দেখা শেষে আরিয়ান তাকে নিয়ে গেল একটা ফাঁকা করিডরে। সেখানে এক সারিতে একেবারে সোজাসুজি অনেকগুলো কক্ষ, কিন্তু সেগুলো দরজা লাগানো এবং সেখানে কোনো ফুলও নেই। দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত করিডর। মাধবীর ভাবনাকে সত্যি করে আরিয়ান বলল, যা ভাবছিস তাই, এটা পরিত্যক্ত, এখানটা যাস না কখনো। কিন্তু পরিত্যক্ত কেন? কারণ এই জায়গাটা ভালো নয়, এখানটায় কেউ গিয়ে কাজ করতে পারেনি। অশুভ কর্মকাণ্ড নাকি হতো তাদের সাথে, তাই এখানে কক্ষগুলো তৈরি হয়নি। মাধবী কিছুটা অবাক হলো, কিন্তু তা প্রকাশ করল না। আরিয়ান বলল, এই তো বড় মহল, সবটা ঘুরে দেখানো অসম্ভব। এটা 3 তলা মহল।
ওপরে এমনই আরো অনেক কক্ষ, বৈঠকখানা, নাচগা সহ সব আছে। নিচের তলাতেও আরো অনেক কিছু আছে, সব দেখানো সম্ভব না, তাই রুমে চল। এই মহলে এখানে কিভাবে আসলো তা জিজ্ঞেস করতে হবে ভেবে মাধবী পা বাড়ায় আরিয়ানের সাথে। পরিত্যক্ত করিডর থেকে অনেকটা দূরে একটা কক্ষে প্রবেশ করে তারা, কিন্তু প্রবেশের আগে সে পরিত্যক্ত করিডরে একটা বদ্ধরুম থেকে ভেসে আসে কারো চিৎকারের আওয়াজ। মাধবী তৎক্ষণাৎ পিছন ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি দেয়, দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। আরিয়া নখ কামড়ে ধরল। একে চিন্তা, আরেকে রাগ, দুটোই মিশ্রণ হয়ে ভয় হচ্ছে এখন। মাধবী করিডরের সামনে গিয়ে আরিয়ার উদ্দেশ্যে চিৎকার করে আদেশ করল, সামনে থেকে এই কাঠগুলো সরিয়ে দিন। আরিয়ান নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে কাউকে ইশারা করতে অদৃশ্য হাতে ধরা সামনে থাকা কাঠগুলো সরিয়ে দেওয়া হয়। মাধবী বিস্তীর্ণ দৃষ্টি দেয় আরিয়ানের দিকে। এগুলো কে সরালো? আরিয়ানের সাবলীল উত্তর, জিনদের উপস্থিতি আছে মহলে, তোর যাবতীয় সব কাজ ওরাই করে দিবে। মাধবী আর কথা না বাড়িয়ে প্রবেশ করলো প্যাসে ময়লাযুক্ত করিডরটাতে। এটা বেশ অবাকজনকই একটা বিষয় যে এতটা সুসজ্জিত একটা মহলে এই জায়গাটা এত নোংরা কিভাবে। মাধবী গুনে গুনে 5 নম্বর কক্ষটায় গিয়ে দরজা হাতে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলো। খুলছে না বলে সে জানালা হালকা ফাঁক থেকে ছোট তাক দিয়ে দৃষ্টি দেয়। ভেতরে দৃষ্টি দেখি আপনা আপনি তার হাত মুষ্টিবদ্ধ হয়, দাঁতে দাঁত লাগে, চোখ ভর করে নিদারুণ কঠোরতা। সেখানে থেকে চোখ সরিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আরিয়ানের পানে। আরিয়ান ধরাপড়া চোরের মতো বলে, এটা তোদের চৌধুরীদের ব্যাপার, আমার দিকে এভাবে তাকালে কাজ হবে না। আমি ওকে মানা করেছিলাম এই মহলে আসতে। মাধবী চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করে বলে, এটা খুলতে বলুন শুয়োরের বাচ্চাকে, নয়তো আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। আরিয়ান এগিয়ে এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, আহান বের হতো একটু জলদি। ভেতর থেকে ভেসে এলো আহানের ব্যস্ত কণ্ঠ, গুরুত্বপূর্ণ কাজের সময় বিরক্ত করিস না, ব্যস্ত আছি এখন, পরে আয়। মাধবী দাঁতে দাঁত চাপল। আরিয়ান মাধবীর দিকে চোখ রেখে বলল, দরজাটা খোল আগে, আর কখনো এভাবে দরজা লাগিয়ে গুরুত্বপূর্ণ কাজের সুযোগটাও না পেতে পারিস। ভাগ্যটা ভালো থাকলে দরজা খোল। কিছুক্ষণ পর দরজা খুলল। আহান কোনো মতে লুঙ্গিটা এক হাতে হালকা ধরে রেখে দরজা খুলেছে। গায়ে আর কোনো কাপড় নেই। মাধবী ঘৃণায় চোখ সরিয়ে নিল। আহানের এই অবস্থা দেখা মাত্রই আরিয়ান তার সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে পড়ল। খানকি পোলা, কাপড় ঠিক কর, মাধবী আছে এখানে। মাধবীর কথা শুনতেই তৎক্ষণাৎ আহানের শিরধারা সোজা হয়ে গেল। কপালে কোনো ঘাম দেখা গেল স্পষ্ট। ঢোক গিলে লুঙ্গি ভালো করে পরে, শার্ট গায়ে জড়ালো। আরিয়ান ভেতরে না ঢুকে বলল, রুমে কোনো খানকি থাকলে ঘা রাখতে বল।
আমরা ভিতরে আসব। মাধবী আরিয়ানকে সরিয়ে রুমের ভিতর প্রবেশ করল। রুমটাও ধুলো জমা পরিত্যক্ত। তবে রুমে ঢুকে যাকে দেখল তাকে আশা করেনি মাধবী। স্থবির কণ্ঠে বলল, পূর্ণিমা। পূর্ণিমা সাবলীল চোখে তাকিয়ে রইল মাধবীর পানে। তার উলঙ্গ গা কাঁথার নিচে উপরের শাড়িটা কোনোভাবে জড়িয়ে আছে। আরিয়ান কক্ষে ঢুকে ধমকে উঠল, মাগি, দেখছিস না কে এসেছে? বেয়াদবের মতো এখনো বসে আছিস? পূর্ণিমা কোনোভাবে শাড়ি জড়িয়ে নেমে দাঁড়ালো চৌকি থেকে। মাধবী স্তব্ধ হয়ে বসে পড়ল বিছানায়। কপালে কয়েকবার স্লাইপ করে ঠোঁট কামড়ে আহত কণ্ঠে বলল, এসব কি হচ্ছে আরিয়ান ভাই? সেটা তোর বিশ্বাসী পূর্ণিমা আর আহানকে জিজ্ঞেস কর। মাধবী ফিরে তাকালো না আহানের দিকে, সোজা পূর্ণিমার সামনে দাঁড়িয়ে বলল, কামিনী খালা কোথায়? পূর্ণিমা একবার আহানের দিকে তাকালো। আহান স্থবির দৃষ্টিতে তাকিয়ে আছে মাধবীর দিকে। এই প্রথমবার সে মাধবীকে দেখছে। এর আগে একেবারে ছোটখাটো ছাড়া আর কখনো দেখেনি। তার ভাবনার থেকেও যে মেয়েটা সোজানো ছাড়িয়ে যাবে তা সে কল্পনাও করেনি। আহানে তাকিয়ে থাকা দেখে আরিয়ান হাই তুলে বলল, চোখ দিয়ে আরো কিছুদিন পৃথিবীটাকে দেখতে চাইলে চোখ মাটিতে নামা। আহান আহান কোনো কথা বলল না। চোখ নামানোর মতো অবস্থা সে নেই। তবুও টেনে হিঁচড়ে চোখ দুটো নামিয়ে আনলো। মাধবী আবারও প্রশ্ন করল, কি হলো? আপনার বড় সতীন কামিনী কোথায়? পূর্ণিমা চাপা স্বরে বলল, কামিনী আপা জমিদার সাহেবের কাছে থাকে। মাধবী ভয়ঙ্কর দৃষ্টি দেয় আরিয়ানের দিকে। আরিয়ান চমকে উঠে বলে, আরে আমি না, তোর বাপ জমিদার মাহবুব চৌধুরীর কথা বলছে ও। মাধবী আরিয়ানের চোখ বড় বড় করে তাকালো পূর্ণিমার দিকে। পূর্ণিমা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, জমিদার মাহবুব চৌধুরীর কাছে। মাধবী বলার মতো কিছু পেল না। ঘৃণা আর কষ্টে তার ভেতরে ঝড় উঠল। খানিক নীরব থেকে ঘৃণিত দৃষ্টি দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, জমিদার কাশেমকে হত্যা করেছিলাম তোদের ওর নির্যাতন থেকে রক্ষা করতে, অথচ তোরাই ওর থেকে বড় খানকি। কামিনীর ছেলে শান্ত কোথায়? সত্যি করে বল। পূর্ণিমা বলল, শান্তর খবর আমরা কেউ জানি না। ওই ছেলে বছরখানেক ধরে নিখোঁজ। সাথে সাথে মাধবী গর্জে উঠল, নাটক করবি না। বহুত নাটক তোরা করেছিস আমার সাথে। ওর নিখোঁজ হওয়ার পেছনেও তোদেরই কারো হাত আছে। কসম, যেদিন জানতে পারবো ওর নিখোঁজের পেছনে তোদের কারো হাত আছে, সেদিন লাশ ফেলবো তোদের। তোরা নষ্ট হতে হতে এতটা হয়েছিস যে সম্পর্কটাও মানছিস না। তোর ছেলে সমান একটা ছেলের সাথেও বিছানায় যেতে দ্বিধা করছিস না। অতঃপর আরিয়ানের দিকে আঙুল তুলে বলল, আপনি এদের সুযোগ করে দিয়েছেন এই নষ্টামিগুলো করতে। আপনাকে আমি ছাড়ব না জমিদার আরিয়ান। আরিয়ান বিরক্ত হয়ে বলল, সবকিছুতে ঘুরে ফিরে আমাকে দোষ না দিলে হয় না। এই শুয়োরের বাচ্চা আহানকে আমি বারবার নিষেধ করেছিলাম এই মহলে যেন এইসব করতে না আসে, কিন্তু শালা আমার কথা শোনেনি। এখন তুই যদি ওকে খুন করেও ফেলিস
তাতেও আমি বাধা দেব না। মাধবী প্রকম্পিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব করতে কেন দিচ্ছেন ওদের? এই মহলে করুক, আর যেখানেই করুক, কেন করবে? আরিয়ান কথা বলল না। আহান বেরিয়ে গেল ঘর থেকে। তার দেখা দেখি পূর্ণিমাও চলে গেল। মাধবী স্তব্ধ হয়ে বসে পড়ল বিছানায়। এদের কাছে এসব কিছুই মনে হচ্ছে না। একজনের আচরণে সে অবাকের উপর চরম অবাক হচ্ছে। আরিয়ান বলল, তোর মতো বোকা আমি কখনোই দেখিনি মধু। ওরা মূলত জমিদার কাশেমের জন্যই আসতে পারতো না ওদের কাছে। অনেকদিন যাবৎ চেষ্টা করছিল ওকে সরিয়ে দিতে। আর তেমন দক্ষ গুণী এখানে কেউ নেই। আমি তো ভুলেও। ওদের রাস্তা সহজের জন্য খুন করতে যাব না। তাই ওরা তোকে কাজে লাগিয়েছে। তোর দুর্বলতা, তুই নারীদের অসম্মান সহ্য করতে পারিস না, এটাই কাজে লাগিয়েছে ওরা। তোর কাছে মিথ্যা বলে তোকে দিয়ে খুন করিয়েছে কাশেমকে। আর তুইও খুন করলি, বোকা। মাধবী বিমূঢ় হয়ে গেল। আসলেই সে বোকা, নয়তো এত সহজে এদের মতো চুনপুটিদের পাতা ফাঁদে সে পা দেয়। ওরা কি অনেক আগে থেকেই মাহবুব চৌধুরী আর আহান চৌধুরীর কাছে আসা যাওয়া করে? মাধবীর প্রশ্নে আরিয়ান উত্তর দিল, হ্যাঁ, অনেক আগে থেকেই। কামিনী প্রথমে এসবে জড়াতে চায়নি। তোর বাপের জোরের কারণে জড়িয়েছে। কিন্তু পূর্ণিমার নটি প্রথম থেকেই বেশি কুড়কুড়ানি। শালি শত শত মাগিবাজদের সাথে বিছানায় যাওয়া শেষ। তোর বাপ। কথাটার মাঝেই মাধবী তাকে থামিয়ে দিয়ে বলল, আমার কোনো বাপ নেই। যে ছিল সে ওই 4 বছর আগে ডাকাত দলে আঘাতে মারা গেছে। এখন যে মাহবুব চৌধুরী রয়েছে, সে শুধু আমার প্রতিপক্ষ, আমার বিরোধিতাকারী।